আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব গাজার ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলা, জাতিসংঘ কর্মী সহ নিহত ৫। জানিয়ে দেব ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হলেন মুস্তফা। এছাড়া রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন শুরু, নির্বাচনকে প্রহসন বলল ইউক্রেন। জানিয়ে দিব ইসরায়েলকে আগাম নির্বাচন দেওয়ার আহ্বান জানালো মার্কিন সিনেটর। সর্বশেষ রয়েছে গাজা যুদ্ধ যেভাবে বদলে দিতে পারে বিশ্ব রাজনীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজার প্রাণকেন্দ্রে ইসরায়েলি হামলা, জাতিসংঘ কর্মী সহ নিহত ৫। গাজা একটি ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় জাতিসংঘের পরিচালিত সংস্থার এক কর্মী সহ ৫ জন নিহত হয়েছেন। জাতিসংঘের সংস্থা UNRWA জানিয়েছে, দক্ষিণ গাজায় রাফা শহরে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এবং এতে তাদের কর্মী নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন। অপরদিকে এই হামলায় ৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এই হামলার মাধ্যমে তারা হামাস কমান্ডার মোহাম্মদ আবু হাসানা হত্যা করেছেন। তারা রাফাহ এলাকায় হামাসের সামরিক শাখার কমব্যাট সাপোর্ট অপারেটিভ ছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সরবরাহ করা নিহত ৫ জনের নামের তালিকা আবু হাসনা নামের একজন ব্যক্তি রয়েছেন। UNRWA এর প্রধান ফিলিপ লাজারিনি বলেন, আন্তর্জাতিক মানবিক আইনকে অবজ্ঞা করে তাদের স্থাপনাগুলোতে আক্রমণ করা এখন সাধারণ বিষয় হয়ে উঠেছে। UNRWA স্টাফ সামি আবু সেলিম সংবাদ মাধ্যমকে বলেন, এটি UNRWA এর একটি কেন্দ্র, এটি নিরাপদ থাকবে বলে আশা করা হয়েছিল। কেউ কেউ পবিত্র রমজান মাসে খাদ্যের অভাবগ্রস্ত লোকদের জন্য সাহায্য বিতরণে কাজ করে আসছিলেন। হঠাৎ তাদের উপর ২টি ক্ষেপণাস্ত্র হামলা হয়। UNRWA বলেছে, গাজায় তাদের ১৩,০০০ কর্মচারী রয়েছেন এবং তাদের মধ্যে ১৬৫ জন নিহত হয়েছেন। এছাড়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংস্থাটির ১৫০টিরও বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটির মতে, জাতিসংঘের কেন্দ্রে আশ্রয় খুঁজতে এসে এখন পর্যন্ত ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হলেন মুস্তফা। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার দীর্ঘদিনের অর্থনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মুস্তফাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। ফিলিস্তিনের কর্তৃপক্ষ পুনর্গঠনের মার্কিন চাপের মুখে নতুন এই প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হলো। মুস্তফা যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করা একজন অর্থনীতিবিদ এবং স্বাধীন রাজনীতিবিদ। তার সামনে এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের নতুন সরকার গঠনের কাজ। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে কিছু অংশে এই কর্তৃপক্ষের সীমিত ক্ষমতা রয়েছে। বৃহস্পতিবার নতুন এই প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে প্রেসিডেন্ট আব্বাস অধিকৃত পশ্চিম তীর এবং প্রশাসন পুনরায় একত্রিত করার পাশাপাশি নিরাপত্তা পরিষেবা এবং অর্থনৈতিক সংস্কারের নেতৃত্ব দিতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কর্মপরিকল্পনা করতে বলেন মুস্তফাকে। মুস্তফা সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ ইশতেহায়ের স্থলাভিষিক্ত হলেন। ইশতেহায়ের সরকার গেল ফেব্রুয়ারিতে গাজায় ইসরায়েল যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে ক্ষমতা ছেড়ে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষের রয়েছে ফাতাহ পার্টির আধিপত্য। অধিকৃত পশ্চিম তীরে তাদের ক্ষমতা সীমিত। ২০০৭ সালের ফাতাহ পার্টি হামাসের কাছে গাজার নিয়ন্ত্রণ হারায়। ৬৯ বছর বয়সী মুস্তফা বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ পদে রয়েছেন। এর আগে তিনি উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে আব্বাস তাকে প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শুরু, নির্বাচনকে প্রহসন বললেন ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আজ শুক্রবার শুরু হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনকালে এই নির্বাচনকে আরও ৬ বছর দীর্ঘায়িত করা হচ্ছে। রাশিয়ার এই প্রেসিডেন্ট নির্বাচনকে একটি প্রহসন হিসেবে অভিহিত করেছে ইউক্রেন। ভোট শুরুর আগে তারা রাশিয়ার সীমান্ত অঞ্চলে বড় ধরনের হামলা চালিয়েছে। ১৫ মার্চ থেকে শুরু হয়ে ১৭ মার্চ পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট চলার মধ্যে রাশিয়ার পুতিন বিরোধী বিক্ষোভের আহ্বান জানিয়েছেন বিরোধীরা। তবে রুশ কর্মকর্তাদের ভোটের সময় যে কোনো বিক্ষোভের বিরুদ্ধে লোকজনকে সতর্ক করে দিয়েছেন। ক্রেমলিন বলেছেন, এই ভোট প্রমাণ করবে যে ইউক্রেনে পুতিনের আক্রমণের সিদ্ধান্ত পেছনে পুরো দেশের সমর্থন রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন পূর্ণমাত্রায়
পুনরায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানের মাধ্যমে রাশিয়া দখলে নেওয়া ইউক্রেনীয় অঞ্চলগুলোতে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট শুরুর আগে সীমান্তবর্তী বিভিন্ন রুশ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। অবশ্য রাশিয়ার ন্যাশনাল গার্ড বলেছে তারা দেশটির পশ্চিমাঞ্চলীয় কুরস্কে ইউক্রেনপন্থী মিলিশিয়াদের আক্রমণ মোকাবিলা করছে। ভোট শুরুর আগে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, আমি নিশ্চিত আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের দেশ কি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা প্রায় সব ক্ষেত্রেই কি জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। পুতিন বলেন, মর্যাদার সঙ্গে প্রতিক্রিয়া অব্যাহত রাখতে সফলভাবে সমস্যা কাটিয়ে উঠতে রুশদের ঐক্যবদ্ধ হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে রাশিয়া এই নির্বাচনের মোট ভোটার 11,23,00,000, নির্বাচনী 19,00,000 ভোটার নির্বাচনের ভোট দিতে পারবেন। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে 11,35,74,550 ব্যালট ছাপা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আগাম ভোট দিয়েছেন 20 লাখ ভোটার। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সকাল 8টায় রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ভোট আরম্ভের মধ্য দিয়ে নির্বাচন শুরু হয়েছে। স্থানীয় সময় আগামী রোববার রাত 8টা পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় কালিন্দিন গ্রাদে ভোট গ্রহণ সম্পন্ন করার মধ্য দিয়ে নির্বাচন শেষ হবে। এদিকে ইসরায়েলে আগাম নির্বাচন দেওয়ার আহ্বান মার্কিন সিনেটরদের। মার্কিন সিনেটরের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটিক পার্টির নেতা চাক শুমার ইসরায়েলের নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের পরিবর্তে নিজের রাজনৈতিকভাবে টিকে থাকাকে অগ্রাধিকার দিয়েছেন বলে অভিযোগ করেছেন চাক শুমার। তিনি বলেছেন, নেতানিয়াহু লক্ষ্যচ্যুত হয়েছেন। গত বুধবার মার্কিন সিনেটর এসব কথা বলেন চাক শুমার। তিনি সতর্ক করে বলেন, গাজায় বিপুল সংখ্যক বেসামরিক জনগণ হতাহত হওয়ার কারণে ইসরায়েল মিত্রদের কাছে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। পাশাপাশি বিশ্বব্যাপী একঘরে হওয়ার ঝুঁকিতে রয়েছে ইসরায়েল। গত 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে 1200 মানুষ নিহত এবং জিম্মি করা হয় 255 জনকে। এরপর থেকে গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিশ্বের বিভিন্ন দেশে অনুরোধ সত্ত্বেও থামছে না তারা। পবিত্র মাহে রমজানেও বন্ধ নেই তাদের ধ্বংসযজ্ঞ। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 31,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজায় নিরীহ জনগণের উপর নির্বিচার হামলা দিয়ে প্রথমবারের মতো কঠোর সমালোচনা করলেন কোনো মার্কিন রাজনীতিবিদ। এই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন ইসরায়েলের সমালোচনা থেকে বিরত থেকেছে। কিন্তু চাক শুমার ইসরায়েলি পরীক্ষিত সমর্থক হলেও এবার তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করেছেন। চাক শুমার বলেন, ইসরায়েলকে অবশ্যই তার নীতি পাল্টাতে হবে। পাশাপাশি গাজার নিরাপরাধ বেসামরিক জনগণকে রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। মার্কিন প্রভাবশালী সেনেটর বলেন, একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ইসরায়েলের নিজস্ব নেতা বেছে নেওয়ার অধিকার রয়েছে। ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক হওয়া দরকার। আমার মতে একটি নির্বাচনের মাধ্যমে সেটি জয়লাভ এবং ভালোভাবে সম্পন্ন করা হবে। 2026 সালের অক্টোবরে ইসরায়েলের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু চাক শুমার তার প্রায় 2 বছর আগেই দেশটিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানালেন। জানিয়ে দেব গাজা যুদ্ধ যেভাবে বদলে দিতে পারে বিশ্ব রাজনীতি। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের রাজনৈতিক পটভূমি কতটা বদলে গেছে এবং পরাশক্তিগুলো পারস্পরিক রশির টানাটানি কতটা আন্তর্জাতিক সম্পর্কের নিয়ামক হয়ে উঠেছে, ভবিষ্যতে বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপট কি হতে পারে বা কিভাবে বদলে যেতে পারে তা চলমান গাজা ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে। এই যুদ্ধ নতুন একটি বিশ্ব ব্যবস্থার দিকে আমাদের ধাবিত করতে যাচ্ছে। গাজা ইসরায়েল যুদ্ধ পুরো বিশ্বের জনসংখ্যাদের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং 7 অক্টোবর ইসরায়েলের হামলা চালায়। এতে নিহত হন 1139 জন, আহত হওয়ার সংখ্যা 8,730 জন।